স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি আমি সঙ্গীতা ইসলাম। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে। রোগীর সেবায় ঢাকার হাসপাতালগুলো প্রস্তুত, তবে সচেতনতার বালাই নেই মানুষের। শেষমেশ উপায় না পেয়ে ছুটছেন হাসপাতালে। চিকিৎসকরা বলছেন, ঝুঁকি এড়াতে সতর্কতার বিকল্প নেই। করোনার লক্ষণ দেখা দিলেই করতে হবে পরীক্ষা। করোনা ভাইরাসের নতুন উপধরনের সংক্রমণ বেড়েই চলছে প্রতিবেশী ভারতে। রোগী ধরা পড়ছে বাংলাদেশেও। চলতি বছরের এপ্রিলে আক্রান্তের সংখ্যা ছিল 23 জন, মেতে সেই সংখ্যা 86, আর জুনের প্রথম 9 দিনে শনাক্ত 49 জন। একজনের মৃত্যু হয়েছে প্রায় 1.5 বছর পর। এ নিয়ে নতুন করে উদ্বেগ জনমনে। জ্বর, সর্দি, কাশি নিয়ে অনেকে আসছেন হাসপাতালে। বর্তমানে করোনা আক্রান্ত 5 জন চিকিৎসা নিচ্ছেন ডিএনসিসি ডেডিকেটেড কোভিড-19 হাসপাতালে। এখানে আসছে আমাদের 3 জন রোগী, আমার ভাই, আমার মা ও আমার ভাতিজা। জ্বর, শরীর ব্যথা, রিপোর্ট আসে না এখনো। করোনা রোগীদের সেবা দিয়ে যাচ্ছেন ডাক্তার, নার্সরা। দুই একজনে একটু দেখা যাচ্ছে আপনার ঠান্ডা জ্বরের মাঝে মাঝে ডায়রিয়া আছে, কিন্তু মোটামুটি সবাই ভালো আছে। জি, আমরা কন্টিনিউ চেষ্টা করছি ভালো সেবা দেওয়ার জন্য। প্রস্তুত মুগদা মেডিকেল কলেজ হাসপাতালও। রোগী এলেই নেওয়া হবে ভর্তি। তবে অনেকেই জানেন না দেশে করোনা সংক্রমণ বাড়ছে। তোয়াক্কা নেই স্বাস্থ্যবিধির। শুনছি, তবে বাংলাদেশে যে শনাক্ত হয়েছে ওইটা জানি না আমি। তো অবশ্যই আমাদের এগুলা পালন করা দরকার। আর মাস্ক পরে আসছে, এটা খবরে বলতেছে যে এখন করোনার সংক্রমণ বেড়ে গেছে। চিকিৎসকরা বলছেন, করোনার লক্ষণ দেখা দিলে দেরি নয়, যেতে হবে হাসপাতালে। আমাদের এখানে যে 2টা ভেরিয়েন্ট শনাক্ত হয়েছে এখন থেকে অতটা মারাত্মক হয় না, কিন্তু যারা বয়স্ক এবং যাদের মাল্টিপল সমস্যা থাকে, কিডনি সমস্যা, হার্টের সমস্যা, ডায়াবেটিস, বিশেষ করে বয়োবৃদ্ধ যারা, তাদের একটু সমস্যা হতে পারে। ওনাদের অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। 2019 সালে করোনা ভাইরাস ছড়িয়েছিল বাংলাদেশে। কঠোর স্বাস্থ্যবিধি মেনে চলতে হয় টানা 3 বছর। তবে 2022 সাল থেকে কমতে শুরু করে সংক্রমণ। পরে তুলে নেওয়া হয় মাস্ক পরার বাধ্যবাধকতা। তবে সম্প্রতি করোনা আক্রান্তের সংখ্যা বৃদ্ধি ভাবাচ্ছে নতুন করে। ডিএনসিসি কোভিড হাসপাতালে মোট 11 জন রোগী ভর্তি ছিলেন। তার ভিতরে 5 জন রোগী এখনও ভর্তি রয়েছেন। এদের অধিকাংশই সুস্থ রয়েছেন, এমনটা বলছেন এখানকার চিকিৎসকরা। তারা আরও জানিয়েছেন, এখন থেকেই রাজধানীসহ দেশের সব মানুষকে কোভিডের বিষয়ে আরও সচেতন হতে হবে। মোহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। হজের ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিন আজ। এ বিষয়ে আরও জানাতে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাইমিনুল খান অপু। অপু, ফিরতি ফ্লাইটের দ্বিতীয় দিনে কয়টি ফ্লাইট আসবে আর এতে কতজন হাজি আসছেন জানাবেন আমাদের। সঞ্জিতা, আজকে দ্বিতীয় দিন ফ্লাইটে মোট 11টি ফ্লাইট রয়েছে। আমরা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন, 11টি ফ্লাইটে প্রায় 4,400 জন হাজি কিন্তু আসার কথা রয়েছে। আমরা যদি দেখাতে যাই, সকাল থেকে বেশ কয়েকটি ফ্লাইট কিন্তু ইতিমধ্যে এসে পৌঁছেছে এবং যাত্রীরা, হজযাত্রী যারা ফিরতি ফ্লাইটে আসছেন তারা কিন্তু অনেকেই বের হয়েছেন এবং বের এখন পর্যন্ত হচ্ছেন। এবং দুপুর 1:30 পর্যন্ত কিন্তু শেষ ফ্লাইট রয়েছে সৌদি আরব থেকে। যে সকল 11টি ফ্লাইট আসার কথা আজকে, তার শেষ ফ্লাইট হচ্ছে 1:30 মিনিটে। মোট 11টি ফ্লাইটের ভিতরে 4,400 যাত্রী পৌঁছানোর কথা রয়েছে। তবে আমরা যাত্রীদের সাথে কথা বলেছি, যাত্রীরা যেটি বলেছেন, তারা কোনো ভোগান্তি, সমস্যা বা অসুবিধার কোনো অভিযোগ করেননি। তারা আল্লাহর শুকরিয়া জ্ঞাপন করেছেন যারা সুস্থ এবং শান্তিপূর্ণভাবে তারা হজ পালন করতে পেরেছেন। গতকালকে কিন্তু এই প্রথম ফিরতি হজ ফ্লাইট শুরু হয়। সেখানে কিন্তু মোট 60টি ফ্লাইট কিন্তু পৌঁছেছিল 2,500 জন হজ যাত্রী নিয়ে। এবং জানেন যে শেষ ফিরতি ফ্লাইট কিন্তু আসবে 11 জুলাই এবং 86,958 জন সৌদি কিন্তু হজ পালন করতে যান এবং 222টি ফিরতি ফ্লাইটে কিন্তু তারা দেশে ফিরবেন। এছাড়াও কিন্তু 29 এপ্রিল কিন্তু প্রথম হজ ফ্লাইট শুরু হয় এবং একজন কিন্তু শেষ ফ্লাইটটি যায়। এখন পর্যন্ত হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে হজযাত্রীরা কিন্তু অপেক্ষা করছেন। তাদের স্বজন যারা রয়েছেন তারা সামনে অপেক্ষমান রয়েছেন। তাদের সাথে যখন তারা যোগাযোগ করতে পারছেন তখন তারা কিন্তু এখান থেকে বের হয়ে যাচ্ছেন। তবে হজের যে সকল কর্তৃপক্ষগুলো রয়েছে, হাব বা অন্যান্য সংগঠন, তাদের কিন্তু এখানে আমরা দেখতে পাইনি। তবে এই সকল হজযাত্রীরা কিন্তু কোনো ধরনের অভিযোগ করেননি। তারা মহান রাব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করেছেন,
অনেকে প্রথমবারের মতো হজ পালন করেছেন, অনেকে দ্বিতীয়বারের মতো হজ পালন করেছেন। এছাড়া কিন্তু আজকে দ্বিতীয় দিন শেষে হজ ফ্লাইট আজকে শেষ হবে, দুপুর 1:30টায় শেষ ফ্লাইট অবতরণ করবে। এই 10-11 জুলাই পর্যন্ত কিন্তু এই হজের ফিরতি ফ্লাইট শেষবারের মতো আসার কথা হচ্ছে 11 জুলাই। সঞ্জিতা। অপু, ধন্যবাদ আপনাকে। লোহিত সাগরে পশ্চিমা জাহাজের ওপর ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতির ক্ষেপণাস্ত্র হামলার প্রভাব পড়েছে বাংলাদেশের পোশাক শিল্প ও শিপিং সেক্টরে। ক্ষেপণাস্ত্র হামলার পর সুয়েজ খালের রুট পাল্টে ফেলেছে আন্তর্জাতিক শিপিং কোম্পানিগুলো। এতে গন্তব্যে পৌঁছাতে বেশি সময় লাগছে, বেড়েছে জাহাজের পরিচালন ব্যয়ও, এতে বেড়ে গেছে পণ্যের দামও। ধকল সামলাতে হিমশিম খেতে হচ্ছে গুরুত্বপূর্ণ 2 সেক্টরের ব্যবসায়ীদের। 2024 সালে সোমালিয়া উপকূলে জলদস্যুর কবলে পড়ে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এর আগে 2010 সালে জলদস্যুর কবলে পড়েছিল এমভি জাহানমণি। এরপর থেকে বাংলাদেশি জাহাজগুলোকে ঝুঁকিপূর্ণ নৌরুটে নিরাপদে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়। গত 6 মাস ধরে লোহিত সাগর থেকে উত্তর পূর্ব আফ্রিকার বাবেল মানদ্বীপ প্রণালী পর্যন্ত চলাচলকারী পশ্চিমা জাহাজের উপর ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে হুতি বিদ্রোহীরা। এরপর থেকে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুট সুয়েজ খাল দিয়ে পণ্যবাহী জাহাজ চলাচল কমে যায়। চট্টগ্রাম বন্দর থেকে পোশাক শিল্পের পণ্য নিয়ে জাহাজগুলো আগে বাব এল মানদ্বীপ প্রণালী দিয়ে সুয়েজ খাল হয়ে বিভিন্ন গন্তব্যে যেত। হামলার ঘটনার পর রুট পরিবর্তন করে এখন চলাচল করছে আফ্রিকার কেপ অফ গুড হোপ দিয়ে। রুট পরিবর্তনের ফলে কন্টেনার ভাড়া বেড়েছে 4 গুণ। আগে যে পণ্য 1 মাসে ডেলিভারি দেওয়া যেত এখন লাগছে 2 থেকে 3 মাস। এমন পরিস্থিতিতে বেড়েছে ব্যয়ের চাপ। ঘুরে যাওয়াটা অনেক দূর দিয়ে ঘুরে যেতে হচ্ছে। এখানে দুইটা এফেক্ট এখানে এসছে, সেটা হলো কস্ট বেড়ে গেছে, আপনাদের শিপিংয়ের কস্ট বেড়ে গেছে, তার উপরে সময়টা বেড়ে গেছে। এই এফেক্টটা কিন্তু শুধু আমরা না, এটা ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, ইন্ডিয়া অথবা চায়নাকেও কিন্তু এই প্রবলেমটা ফেস করতে হচ্ছে। সুয়েজ ক্যানাল আমাদের ট্রানজিট টাইম কমানোর জন্য একটা আশীর্বাদ ছিল শিপিং রুটে। বিশেষ করে আমরা এই ক্যানালটা হওয়ার কারণে যদি সাউথ আফ্রিকা দিয়ে আমরা যদি যাই, সেদিক থেকে যে সময়টা লাগে, যদি আমরা সুয়েজ ক্যানাল দিয়ে যাই সেক্ষেত্রে আপনার সময়টা প্রায় 2 সপ্তাহ কম লাগে। বাংলাদেশ থেকে পণ্য বহনকারী জাহাজগুলোকে নিরাপদে চলাচলের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশের যে বাণিজ্যিক জাহাজগুলো সুয়েজ খালের অনুযায়ী বাংলাদেশ থেকে পণ্য নিয়ে যেত, সেই জায়গায় বাধাগ্রস্ত হচ্ছে। বাংলাদেশের ব্যবসায়ীরা সেই ক্ষেত্রে অল্টারনেটিভ পথ খুঁজে দেখতে পারে। লোহিত সাগরে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে সুয়েজ খালের আয় কমেছে প্রায় 50%। এর প্রভাব পড়েছে বিশ্ব বাণিজ্যেও। মাসুদুল হক, ডিবিসি নিউজ, চট্টগ্রাম। জলাবদ্ধতার দুর্ভোগে রাজধানীর যাত্রাবাড়ি, ডেমরার নিচু এলাকার মানুষ। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় একটু বৃষ্টিতেই ডুবে যায় সড়ক, এমনকি বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানেও পানি। এমন ভোগান্তি থেকে বাঁচতে দ্রুত কার্যকর পদক্ষেপ চেয়েছেন বাসিন্দারা। রাজধানীর ডেমরার ফার্মের মোড়, খুড়িয়াপাড়া, রহমতপুর, কেরানীপাড়া, মাতোয়াইল এলাকার চিত্র এটি। একটু বৃষ্টিতেই তলিয়ে যায় রাস্তাঘাট, পানি ঢুকে বাড়িঘরেও। জলাবদ্ধতায় ভুগতে হয় কয়েক লাখ মানুষকে। 1.5 দশক ধরে এমন দুর্ভোগ বাসিন্দাদের। এই 15-20 বছরে আধা ঘন্টা বৃষ্টি হলে এই সাইড আর যাওয়া আসা বন্ধ হয়ে যায়। এই ময়লার পানি আর বন্যার এই যে বৃষ্টির পানি একত্র হয়ে যাওয়ার পরে ওয়াসার লাইনের মধ্যে প্রবেশ কইরা পানি ব্যবহারের অযোগ্য হয়ে যায়। সবচেয়ে বেশি বিপাকে আছে শিশু ও বৃদ্ধরা। ছড়াচ্ছে মশা ও পানিবাহিত রোগ। ডেঙ্গু কিলবিল করতেছে, এটি এখন তো কেউ নাই ভাই। আমাকে ছেলে মেয়ে স্কুলে যাইতে পারে না, ছেলের ওই মাদ্রাসায় দিছি, মাদ্রাসাতে লয়ে আয় পড়ছে, এই পানি দিয়ে যাইতে পারি না। দেখা সারা বছর এই পানি দিয়ে যাইতে হয়, যাইতে যাইতে পায়ে গা হয়ে গেছে গা। সরকার আসে, সরকার যায়, কিন্তু ভাগ্যের পরিবর্তন হয় না তাদের। সবাই আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি। সবাই মধুর ভাষা প্রয়োগ করে, কিন্তু কার্যক্ষেত্রে এইটা আমাদের সেভাবে পাবলিক কোনো বেনিফিট পাচ্ছে না। যে আমাদের এলাকার লোকটা এমপি ছিল প্রায় 17-18 বছর, উনি থাকা সত্ত্বেও আমাদের এই দুঃখটা লাঘব হইল না। এ বিষয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসককে মোবাইল ফোনে কয়েকবার যোগাযোগ করেও পাওয়া যায়নি। এ জনভোগান্তি লাঘবে অন্তর্বর্তী সরকারকে এগিয়ে আসার আহ্বান ভুক্তভোগীদের। লিটন মাহমুদ, ডিবিসি নিউজ, ঢাকা।
রপ্তানি নিষেধাজ্ঞা প্রত্যাহার, প্রণোদনা সুবিধা সহ নানাবিধ সরকারি উদ্যোগের পরও এতিমখানা ও মাদ্রাসাগুলো চামড়ার ন্যায্য মূল্য থেকে বঞ্চিত হয়েছে। এমন অভিযোগ করে প্রতিষ্ঠানগুলোর দায়িত্বশীলরা বলছেন, পুরনো সিন্ডিকেটের কারণেই নামমাত্র মূল্যে চামড়া বিক্রিতে বাধ্য হন তারা। দুষ্টচক্রের দৌরাত্ম্যের নেপথ্যে মাঠ পর্যায়ে সরকারি তদারকির দুর্বলতা বড় কারণ বলেও মত দেন তারা। সারি সারি চামড়ার স্তূপের এই দৃশ্য রাজধানীর বৃহৎ চামড়া বাজার লালবাগের পোস্তার। তবে সংগ্রহ সন্তোষজনক হলেও মনে শান্তি নেই বিক্রেতাদের। চিরাচরিত সিন্ডিকেটের দৌরাত্ম্যে নাজেহাল হওয়ার অভিযোগ মাদ্রাসাগুলোর। কওমি মাদ্রাসাগুলো খুব আশায় ছিলাম যে আমরা এই বছর একটা ন্যায্য মূল্য পাবো। প্রথমে না কেনার করে চামড়ার দামটা মানে ঊর্ধ্বগতির থেকে নিচে গতি ফেলাই দিচ্ছে। যখন আমরা দেখছি যে চামড়াগুলো নিতেছে না বা চামড়া আমরা বিক্রি করতে পারছি, তখন বাধ্য হয়ে আমরা ওই কম দামে চামড়াগুলো বিক্রি করতে হইতেছে। এখানে কিছু ওই জুলাই আন্দোলনে পরাজিত শক্তি, এরাই এই সিন্ডিকেটের সাথে সম্পৃক্ত আমরা মনে করি। যদিও অসহায় এতিমদের কথা মাথায় রেখে নানামুখী পদক্ষেপ নিয়েছিল সরকার। আমরা চামড়া সংরক্ষণ উপযোগী এবং মজুত উপযোগী করেছি। মাত্র 1200 চামড়া কেনার লক্ষ্যমাত্রা ঠিক করেন এই আড়তদার, কিন্তু কিনেছেন 5000। ঈদের দিন হঠাৎ দরপতনের পর সুযোগ বুঝে স্বল্প পুঁজিতে অধিক চামড়া সংগ্রহ করেন তিনি। গরমের কারণে চামড়ার কি নরম হয়ে যেতেছিল। চামড়া কিনলে তো হইব না, লবণ তো দিতে হইব, তো লবণ দেওয়ার মানুষ ছিল না। কেনার টার্গেট তো ছিল 1200-র মতো, তো এখন মনে করেন যে 5000-এর কাছাকাছি হয়ে গেছে। শ্রমিক ও পুঁজি সংকটের কারণে চামড়া কেনার আগ্রহ দেখাননি আড়তদাররা। চাহিদা কম থাকায় দাম কমে যায়, এমন দাবি ব্যবসায়ীদের। সরকার নির্ধারিত দামের সঙ্গে বাস্তবতার মিল ছিল না বলেও অভিযোগ তাদের। কোনো হিসাব কিতাব নাই, যে যেভাবে পারে ইন্ডাস্ট্রি চালাচ্ছে, কমপ্লায়েন্স না মেনে। আর্টিফিশিয়াল লেদার আলটিমেটলি আপনি এই লেদারকে বিট করছে। চায়না গ্লোবালি যে মার্কেটিং তার, এই কারণে এক্সপোর্ট অনেক কমে গিয়েছে। আমাদের নিয়ে একটু আলোচনা সাপেক্ষে সিদ্ধান্তগুলো নিতে তো আমার মনে হয় ভালো হইতো। দাম কমে যাওয়ার পর শ্রমিক সংকট কিভাবে কেটে গেল এমন প্রশ্ন বিক্রেতাদের। আর বিনামূল্যে সরবরাহ করা লবণ ব্যবহার করতে ব্যর্থ হওয়ায় কিছু মাদ্রাসা কম দাম পাচ্ছে বলে জানান শিল্প উপদেষ্টা। আমরা যদি ঠিক মতন লবণ লাগানো হয়ে থাকে তাহলে কিন্তু দাম কমে নাই। রেদওয়ানুল হক, ডিবিসি নিউজ, ঢাকা। নরসিংদী সদর উপজেলার আলোকবালিতে সেতুর অভাবে দুর্ভোগে 9 গ্রামের অর্ধলক্ষাধিক মানুষ। সেতু না থাকায় বছরের পর বছর ধরে নৌকায় পারাপার করতে ব্যয় হচ্ছে সময়, ঘটছে দুর্ঘটনা। স্বাস্থ্যসহ মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন স্থানীয়রা। দুর্ভোগ লাঘবে দীর্ঘদিন ধরে সেতু নির্মাণের দাবি জানিয়ে আসলেও হচ্ছে না বাস্তবায়ন। নরসিংদী সদরের সাথে আলোকবালি ইউনিয়নকে বিভক্ত করেছে মেঘনা নদীর প্রবাহিত শাখা। এই ইউনিয়নের সাথে সদরের যোগাযোগের একমাত্র মাধ্যম নৌপথ। সংযুক্ত সড়ক করিমপুর ইউনিয়নের শ্রীনগরে 300 মিটারের একটি সেতুর দীর্ঘদিনের অভাব চরাঞ্চলের অর্ধলক্ষাধিক মানুষের। সদরের সাথে দূরত্ব কেবল 20 কিলোমিটারের হলেও নৌপথে যাতায়াতে 2 থেকে 4 ঘন্টা সময় ব্যয় হয়। বর্ষা মৌসুমে নদীর পানি বেড়ে গেলে পারাপার হতে ঘটে দুর্ঘটনা। শুষ্ক মৌসুমেও কচুরিপানায় ঘটে বিপত্তি। জরুরি রোগী হাসপাতালে নেওয়া, বাজারে মালামাল আনা নেওয়া সহ স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থীদের প্রতিনিয়ত পোহাতে হয় নানা দুর্ভোগ। নরসিংদী থেকে আমাদের আলোকবালি চরে আসতে প্রায় 2 ঘন্টা সময় লাগে। আসতে 2 ঘন্টা, যাইতে 2 ঘন্টা। কচুরিপানার কারণে যে জায়গায় সময় লাগে 1.5 থেকে 2 ঘন্টা, ওই জায়গায় লাগে 3 থেকে 3.5 ঘন্টা সময় লাগে আসতে। 2 ঘন্টার মতো লেগে যায় আমাদের বিদ্যালয়ে আসতে, যার জন্য আমাদের শিক্ষা কার্যক্রমে অনেক ব্যাঘাত ঘটছে। সবার প্রাণের দাবি এই ব্রিজটা যেন অতি শীঘ্রই আমাদের বাস্তবায়ন করে দেন। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর বলছে, ইতোমধ্যে সেখানে সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাই করা হয়েছে। এটা সার্ভে হয়ে গেছে এবং হাইড্রোমরফোলজিক্যাল স্টাডিও হয়ে গেছে। ইনশাল্লাহ এই প্রকল্পটা যদি আলোর মুখ দেখে, ইনশাল্লাহ আমাদের এই ব্রিজটা বাস্তবায়ন হবে। সেতু নির্মিত হলে আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিকশিত হবে জীবিকার চিত্র, এমনটাই মনে করেন স্থানীয়রা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজশাহীর নন্দনগাছি রেল স্টেশনে 2 ঘন্টার রেলপথ অবরোধের পর
কর্তৃপক্ষের আশ্বাসে আন্দোলন স্থগিত করেছে আন্দোলনকারীরা। আন্তনগর ট্রেনের যাত্রা বিরতির দাবিতে অবরোধ করেন স্থানীয়রা। সকাল 6:30টার দিকে নন্দনগাছি স্টেশনে পৌঁছানোর আগেই লাল কাপড় টাঙিয়ে খুলনাগামী সাগরদাড়ি এক্সপ্রেস থামিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। স্টেশন চত্বর অবস্থান নিয়ে স্টেশন সংস্কার ও আন্তনগর ট্রেন থামানোর দাবি সম্পর্কিত বিভিন্ন দাবি তুলে ধরেন। এতে ঈদের ফিরতি যাত্রায় সারা দেশের সাথে রাজশাহীর রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। বান্দরবানে রাঙ্গুয়ায় জাতের আম সংগ্রহে ব্যস্ত সময় পার করছেন চাষিরা। পাহাড়ের প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা আম। কম আঁশযুক্ত আর খেতে সুস্বাদু হওয়ায় এই আমের চাহিদা দেশ জুড়ে। বান্দরবানের উঁচু নিচু পাহাড়গুলোর প্রতিটি আম বাগানে থোকায় থোকায় ঝুলছে কাঁচা পাকা রাঙ্গুয়াই আম। আম সংগ্রহে ব্যস্ত সময় কাটাচ্ছেন চাষিরা। বেশি লাভের আশায় এসব আম কম দামে পাইকাররা কিনে নিয়ে বিক্রি করার জন্য নিয়ে যাচ্ছে ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন জেলায়। আধ পাকা আম প্রতিমন বিক্রি করছেন 800 থেকে 1000 টাকা করে, আর খুচরা পর্যায়ে পাকা আম বিক্রি হচ্ছে প্রতি কেজি 30 থেকে 40 টাকা। এই রাঙ্গুয়ার আমের চাহিদাটা অনেক বেশি, আমাদের বাজারে গিয়ে বিক্রি করতে হয় না। জুন মাস আর জুলাই মাসে আমগুলো আমরা চিরি। কক্সবাজার, ফেনী বা ঢাকা, সিলেট, বাংলাদেশে প্রায় জায়গাতে যাই। বাজারের চাহিদা মোটামুটি অনেক ভালো, অন্যান্য বছর চেয়ে এবছর আরো বেশি চাহিদা বেশি। প্রতি মনে 1000-1200 টাকা দিয়ে বিক্রি করা হয়। এবছর আমের ফলন ভালো ও দাম বেশি হওয়ায় আম চাষে আগ্রহী হচ্ছেন চাষিরা। গত বছরের তুলনায় এবছরে আমের উৎপাদন বৃদ্ধি পেয়েছে এবং এবছরে আমের দাম বেশি হয়। কৃষকরা আম চাষাবাদে উৎসাহিত হচ্ছে। কৃষি বিভাগ জানিয়েছে 2023-24 অর্থ বছরে 1239 হেক্টর জমিতে 1,12,285 হেক্টর আম উৎপাদন হয়েছে। টিভিসি নিউজ ডেস্ক। পাবনার ঈশ্বরদীতে কাভার্ড ভ্যান মোটরসাইকেল সংঘর্ষে মা মেয়ে সহ 3 জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে আরও একজন। সকালে দাসুরিয়া ইউনিয়নের মুন্নার মোড়ে পাম্পের পাশে ঘটনা ঘটে। নিহতরা হলেন নাটোর সদর উপজেলার সুবর্ণা খাতুন, মেয়ে পূর্ণতা ও অজ্ঞাত লিচু বিক্রেতা। হাইওয়ে পুলিশ জানায় অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য মফিজুল ইসলাম পরিবার নিয়ে শ্বশুরবাড়ি কুষ্টিয়া থেকে নিজ বাড়ি নাটোরে ফিরছিলেন। পথে মীর কামারি মুন্নার মোড় এলাকায় সড়কের পাশে লিচু কিনতে গেলে পেছন থেকে আসা কাভার্ড ভ্যান ধাক্কা দেয়। এতে মফিজুল ইসলামের স্ত্রী সুবর্ণা, শিশুকন্যা এবং লিচু বিক্রেতা ঘটনাস্থলেই মারা যায়। আহত মফিজুলকে পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। বর্ষা আসার আগেই চাঁদপুরে বেড়েছে সাপের উপদ্রব। চলতি বছরের শুরুতেই বিভিন্ন উপজেলায় সাপের ছোবলে আহত হয়েছেন অন্তত 300 জন। স্থানীয়দের অভিযোগ, বিষক্রিয়া থেকে রক্ষায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেই অ্যান্টিভেনম। রোগী পাঠানো হয় সদর হাসপাতালে। দ্রুত উপজেলা পর্যায়ে প্রতিষেধকটি পর্যাপ্ত মজুত রাখার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন। গেল 9 মে বিষাক্ত সাপের দংশনে মারা যান চাঁদপুরের কচুয়া উপজেলার কড়াইয়া ইউনিয়নের দক্ষিণ ডুমুরিয়া গ্রামের নাজমা বেগম। এর কয়েকদিন আগে হাজীগঞ্জ উপজেলার পাতানিশ গ্রামে মারা যান শিল্পী আক্তার নামে এক গৃহবধূ। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কুমিল্লা মেডিকেলে নেওয়ার পথেই মৃত্যু হয় তার। দক্ষিণ পাড়ায় একটা বিল্ডিং এর পিছনে আপনার এই সাপে কামড় দিচ্ছে। সরাসরি বলছে সাপের ভ্যাকসিনটা এর নাই, যাইতে যাইতে আমাদের রোগী পরে মারা গেছে। বেসকিন নাই জানো না, আমরা কুমিল্লা লিয়ে যান অর্ধেক মতে মারা গেছে। বেসকিন যদি থাকতো তো আমার মেয়ে কি মারা যাইল না। চাঁদপুরে 5 মাসের সাপের ছোবলে আহত হয়ে চিকিৎসা নেন 298 জন। সম্প্রতি রাস্তাঘাটে ঝোপে ঝাড়ে বেশি দেখা দিয়েছে সাপের আনাগোনা। অটো ক্রস করা যাওয়ার সময় আমি সাপে পাড়া দিছি। হঠাৎ করে আমি টর্চলাইট মারা দিয়েছি, এটা আমার পায়ের উপরে। উপজেলার জনসংখ্যার তুলনায় হাসপাতালে প্রতিষেধক কম মজুত থাকার কথা স্বীকার করেন স্বাস্থ্য কর্মকর্তারা। যেহেতু আমাদের অ্যান্টিভেনম নাই এবং মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিভেনম ছিল, যার কারণে তাকে সদর হসপিটালে রেফার করা হয়েছিল। 3 কর্মদিবস আগে আমাদের একটা পেশেন্টকে দেওয়ার উপযোগী অ্যান্টিভেনম আমাদের উপজেলা হেলথ কমপ্লেক্সে আসছে। পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম আমাদের নেই। গত মাসে 25 জন সাপে কাটা রোগী এসেছেন, যার মধ্যে 1 জন বিষাক্ত ছিল। রোগীর তুলনায় আমাদের কাছে অ্যান্টিভেনম যেটা আছে সেটা অপ্রতুলই মনে হচ্ছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দ্রুত পর্যাপ্ত অ্যান্টিভেনম সরবরাহের কথা জানালেন সিভিল সার্জন। বর্ষার সিজনটাতে একটু সাপের উপদ্রবটা বেড়ে যায়, এই কারণে আমার হসপিটালগুলোতে পর্যাপ্ত পরিমাণে অ্যান্টিভেনম মজুদ থাকা উচিত। অ্যান্টিভেনমের দাম বেশি হওয়ায় তা সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। তাই প্রতিটি সরকারি হাসপাতালে এই বিষ প্রতিষেধকটি মজুদ থাকবে প্রত্যাশা সবার।
ডিবিসি নিউজ ডেস্ক। অভিবাসন নীতির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ চলছে ক্যালিফোর্নিয়া সহ যুক্তরাজ্যের বিভিন্ন অঙ্গরাজ্যে। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা নামানোর পরও পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় এবার লস অ্যাঞ্জেলেসে আংশিক কারফিউ জারি করা হয়েছে। বিশৃঙ্খলার জন্য একে অপরকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ও অঙ্গরাজ্যের গভর্নর। 6 জুন শুরু হওয়া অভিবাসন নীতির বিরুদ্ধে আন্দোলনের রণক্ষেত্রে পরিণত হয়েছে যুক্তরাষ্ট্রের অভিজাত শহর লস এঞ্জেলেস। আন্দোলনের উত্তেজনার মধ্যেই ঘটছে লুটতরাজ। এমন চরম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে না পেরে এবার আংশিক কারফিউ জারি করা হলো শহরটিতে। স্থানীয় সময় মঙ্গলবার সংবাদ সম্মেলনে লস অ্যাঞ্জেলেসের মেয়র জরুরি অবস্থা ঘোষণা করেন। শহর জুড়ে লুটপাটের কথা উল্লেখ করে মঙ্গলবার রাত 8টা থেকে বুধবার সকাল 6টা পর্যন্ত কারফিউ চলবে বলে জানান। দেশটির বেশি প্রতিষ্ঠানে লুটপাট হয়েছে। চরম এক পর্যায়ে পৌঁছেছি আমরা। এই পরিস্থিতিতে কারফিউ ঘোষণা করতে হচ্ছে। Many businesses have now been affected by or vandalized. এদিকে ক্যালিফোর্নিয়ার এই বিশৃঙ্খলা সৃষ্টি এবং তা নিয়ন্ত্রণ করতে না পারার জন্য একে অপরকে দুষছেন মার্কিন প্রেসিডেন্ট ও ক্যালিফোর্নিয়ার গভর্নর। লস অ্যাঞ্জেলেসকে বাঁচাতে হবে। আন্দোলনকারীরা যা করছে তা তো যুদ্ধের মতো, আর তাদের নিয়ন্ত্রণ করতে গভর্নর গ্যাভিন নিউসম সম্পূর্ণ অযোগ্য। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যা করেছেন তা বিশৃঙ্খলাকে আরও উস্কে দিয়েছে। তিনি এটা উদ্দেশ্যমূলকভাবে করেছেন। ন্যাশনাল গার্ড ও মেরিন সেনা নামানোর পরও বিক্ষোভ দমাতে না পারায় এবার অতিরিক্ত সেনা মোতায়েনের হুমকি দিয়েছেন ট্রাম্প। রিপাবলিকান এই প্রেসিডেন্ট বলেন, লস এঞ্জেলেসে অস্থিরতা অব্যাহত থাকলে বিতর্কিত বিদ্রোহ আইন প্রয়োগ করতেও প্রস্তুত তিনি। অভিবাসন বিরোধী অভিযানের বিরুদ্ধে শুরু হওয়া বিক্ষোভ এখন আর লস অ্যাঞ্জেলেস কিংবা ক্যালিফোর্নিয়ায় আটকে নেই, ছড়িয়ে পড়েছে যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে। নিউ ইয়র্ক, ওয়াশিংটন ডিসি, আটলান্টা, বোস্টন, হিউস্টন এবং ফিলাডেলফিয়া সহ বিভিন্ন শহর ও অঙ্গরাজ্যে বিক্ষিপ্ত বিক্ষোভ হচ্ছে। ফাঁকা গুলি, জলকামান, গ্রেপ্তার কিংবা আটক, কোনো কিছুতেই থামানো যাচ্ছে না বিক্ষোভ। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা সহ বিভিন্ন দেশে দেখা যাবে বিরল স্ট্রবেরি মুন। বসন্তের শেষ পূর্ণ চাঁদ নামে পরিচিত স্ট্রবেরি মুন কোনো বিশেষ যন্ত্রপাতি ছাড়া খালি চোখেই দেখা যাবে। এর আগে এই বিশেষ চাঁদটির দেখা মেলে 2006 সালে, আর পরের বারে চাঁদটি দেখার জন্য অপেক্ষা করতে হবে 2043 সাল পর্যন্ত। স্ট্রবেরি মুন চাঁদের এক অদ্ভুত নাম, অদ্ভুত রং, অদ্ভুত এক ধরন। এমনই অদ্ভুত ও বিরল চাঁদের দেখা মিলবে মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা সহ বিভিন্ন দেশে। নামে স্ট্রবেরি মুন হলেও এই চাঁদের রং কিন্তু গোলাপি কিংবা লাল নয়। সূর্যের অবস্থান ও বায়ুমণ্ডলে আলো বাতাসের কারণে নিচু আকাশে হলুদ বা কমলা রঙে দেখা যায় স্ট্রবেরি চাঁদকে। বসন্তের শেষ পূর্ণ চাঁদও বলা হয় একে। 2043 সাল পর্যন্ত স্ট্রবেরি মুন আর দেখা যাবে না বলে নিশ্চিত করেছে ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশন, নাসা। এর আগে স্ট্রবেরি মুনের দেখা মেলে 2006 সালে। গালফ নিউজ জানায়, স্ট্রবেরি মুন আরব আমিরাতের আকাশে খালি চোখেই দেখা যাবে। সমুদ্র সৈকত, মরুভূমি বা উঁচু স্থান থেকে এই দৃশ্য উপভোগ করতে পারবেন অনেকে। স্ট্রবেরি চাঁদের পেছনে রয়েছে গ্রেট লুনার স্ট্যান্ড স্টিল নামের এক মহাজাগতিক ঘটনা, যা ঘটে সূর্য ও চাঁদের কৌণিক অবস্থানের কারণে। এছাড়া প্রতি 18 বছর পর পর মেলে এর দেখা। শোভন শাহমিন দিশা, ডিবিসি নিউজ ডেস্ক। ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ডিবিসির সঙ্গে থাকুন।